সন্ন্যাসীর কথা মতো গত 1 বছর ধরে আমার আর রায়ের সাথে যা কিছু ঘটেছে তা সব বললাম। কোনো কিছু গোপন করলাম না। আমার চাকরি সূত্রে আমাদের দুজনের গুজরাট আসা, নতুন ফ্ল্যাটে বাসা বেঁধে নিজেদের স্বপ্নের সংসার গড়ে তোলা, রায়ের সঙ্গে পাশের রুমের ছবি ও ছবির মেয়ে মিঠির আলাপ, বন্ধুত্ব, ছবির ওপর ওর স্বামী আশিস পাঠকের প্রতিদিনের নির্মম নির্যাতন, মিঠির সাথেও ওনার দুর্ব্যবহার, তারপর একদিন ছবির আকস্মিক মৃত্যু, আমাদের কলকাতা যাত্রা, রায়ের কনসিভ করা, মিঠির ভয়াবহ মৃত্যু এবং সবশেষে রায়ের গর্ভপাত ও বর্তমান শোচনীয় অবস্থা। এই সুদীর্ঘ কাহিনী আমি একে একে বলে যাই ওনাকে। আমার সব কথা ধৈর্য ধরে শোনার পর সন্ন্যাসী বেশ কিছু সময় চুপ করে বসে থাকেন। ওনার শান্ত সমাহিত দৃষ্টি নিবদ্ধ হয়ে রয়েছে সামনের জলাধারের দিকে। তারপর হঠাৎ করে উনি বলে উঠলেন, बेटा, ये दुनिया बड़ी ही अजीब जगह है। यहाँ पे कोई किसी का सगा नहीं है, केवल प्रभु के सिवा। एक वही है जो हमें यहाँ भेजता है और पल पल हमारा ध्यान रखता है, हमारी खुशी में खुश और दुख में दुखी होता है। मैं कुछ समझा नहीं महाराज। সন্ন্যাসী আমার কথায় রাগলেন না, বরং হেসে বললেন, बताता हूँ बेटा, जगत में सबका एक जैसा नसीब नहीं है। कोई सुखी है तो कोई दुखी है, लेकिन एक का सुख दूसरे को अच्छा लगेगा ऐसा भी तो नहीं है ना। एक तरफ तुम दोनों पति पत्नी एक साथ मिलजुल के खुशी से रहते थे, और ठीक बिल्कुल तुम्हारे पास के रूम में एक पत्नी को दुख और दर्द सहना पड़ता था। अब उसे तुम्हारी खुशी अच्छा कैसे लग सकता है? আমার চোখের সামনে থেকে যেন একটা অজ্ঞানতার পর্দা সরে গেল। ও, সন্ন্যাসী ছবির কথা বলছেন। সত্যিই তো, যেখানে পাশাপাশি ঘরে থেকে আমি আর রায় এত সুখী ছিলাম, সেখানে ছবিকে নিত্য স্বামীর অত্যাচার সহ্য করতে হতো। ওর চোখে তাই হয়তো আমাদের সুখটা খুব কাঁটার মতো বিঁধেছিল। এই কথা মনে হতেই মনে পড়ল রায়ের মুখ থেকে ও কীভাবে গল্পের ছলে আমাদের রোজ নামচার কথা, আমাদের দুজনের পারস্পরিক সম্পর্কের কথা জেনে নিত। রায়না বলতে চাইলেও ঠিক কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কথা ঠিক বের করত, আর ঈর্ষাকাতর চোখে অত্যন্ত উৎসুক হয়ে সবটা শুনত। সন্ন্যাসী আবার বললেন, बेटा, इंसान जीवित रह के जो ना कर पाता वो मरने के बाद बहुत आसानी से कर पाता है। अतृप्त आत्मा अपनी ईर्षा पूर्ण के लिए आई है। तुम्हारी सुखी संसार को विनष्ट करना ही उसका उद्देश्य है। কিন্তু প্রশ্ন তাও থেকেই যায়, তাই আবার জিজ্ঞাসা করলাম, लेकिन महाराज छवि तो बहुत पहले ही मर चुकी है, तो वो अब क्यों हमारे पीछे पड़ेगी? बेटा, तुमने सही कहा, लेकिन छवि की आत्मा केवल तुम्हारी पत्नी से ईर्षान्वित थी, मगर अपने बच्चे की मौत के बाद वो तुम दोनों से बदला चाहती है। बदला? पर क्यों? क्योंकि उस दिन अगर तुम दोनों, खास तौर से तुम्हारी पत्नी राई, अगर कोलकाता ना जाके यहीं रुक जाती और उस बच्ची के पास रहती तो उसका बचना संभव था। बेटा, तुम्हें नहीं लगता कि एक बच्चे पे जब इतना जुल्म हो रही थी तब तुम दोनों को उसे बचाना चाहिए था? ওনার কথাটা শুনে আমার মাথা হেঁট হয়ে গেল। সত্যিই তো, সেদিন যখন আশিস পাঠকের থেকে বাঁচতে মরিয়া হয়ে বাচ্চা মেয়েটা রায়ের আশ্রয় নিয়েছিল, তখন ওকে আশ্রয় দেওয়া আমার কর্তব্য ছিল। কিন্তু আমি কি করেছিলাম? মিঠির ছোট্ট মুঠির থেকে রায়ের আঁচল ছাড়িয়ে নিয়ে ওখান থেকে দ্রুত চলে গেছিলাম।
মনে পড়লো আজ সকালেই রায়ের মুখ দিয়ে বেরোনো সেই উক্তি, उस दिन आंटी को क्यों मुझसे छीनने गए? আমার আর কোনো অসুবিধা হলো না সন্ন্যাসীর কথা বুঝতে। ভয়ে আশঙ্কায় আমার বুক কেঁপে উঠল। আমি সন্ন্যাসীর পা জড়িয়ে কেঁদে ফেললাম। गलती हो गई महाराज, अब क्या होगा? उपाय बताइए, मेरी पत्नी को बचाइए। আমার কান্নায় ওনার মন গলল। আমার হাত দুটো ধরে আমাকে তুলে নিয়ে বললেন, रो मत बेटा, ईश्वर है, वही रक्षा करेंगे। अब मैं जो बता रहा हूं वो ध्यान से सुन। कल रात कार्तिक पूर्णिमा है और चंद्र ग्रहण भी है। कल अतृप्त आत्मा जागृत होंगे और ज्यादा शक्तिशाली भी होंगे, लेकिन इसी दिन वो अपने शिकार को छोड़ पूर्ण रूप में दिखाई भी देते हैं, और इसीलिए कल ही तुम्हें अपनी पत्नी को उन दुरात्माओं से मुक्त करने का मौका मिलेगा। सिर्फ तुम्हें धैर्य और साहस रखना है। राय को ठीक करने के लिए मैं कुछ भी कर सकता हूँ। आप बताइए क्या करना है मुझको। সন্ন্যাসীর পরামর্শ মতো সব কিছু বুঝে নিয়ে ওনাকে প্রণাম করে যখন মন্দির থেকে বেরোতে যাব, ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। পকেট থেকে বের করে দেখি মিসেস মাথুর কল করেছেন। আমার কেন জানি না হঠাৎ খুব চিন্তা হতে লাগলো। মনে হলো নিশ্চিত কোনো খারাপ খবর দেবে। কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করতেই ও প্রান্ত থেকে রীতিমতো উদ্বেগের কণ্ঠে উনি বলে উঠলেন, শুভ, थोड़ा जल्दी आओ, राय को होश आ गई है और वो पता नहीं कैसे अजीब सी कर रही है। মনে হলো যেন শরীরের সব শক্তি হারিয়ে ফেলেছি। আবার কি করাচ্ছে ওরা রায়কে দিয়ে কে জানে। মনের চিন্তা ঝেড়ে ফেললাম। ছুটে বাইরে এসে একটা ক্যাব ধরে সোজা যখন আমাদের কম্পাউন্ডে পৌঁছেছি, তখন সেই আগের দিনের মতো একটা ছোটোখাটো জটলা সেখানে শুরু হয়েছে। আমাকে দেখে সেই জটলা যেন আরও সরগরম হয়ে উঠল। নানা জনে নানা কথা বলা শুরু করলো, যাদের প্রত্যেককে হয়তো আমি ঠিক চিনিও না। তারাও ফিসফাস করে মন্তব্য করতে লাগলো। কষ্ট হলো ঠিকই, কিন্তু তখন ওসব দেখার, শোনার বা প্রতিবাদ করার সময় আমার ছিল না। ভিড় এড়িয়ে তাই চুপচাপ উপরে চলে গেলাম। ভেতরে গিয়ে যে কী দৃশ্য দেখব তা আমি নিজেও জানি না, কিন্তু ভেতরে তো যেতেই হবে। সব শঙ্কা ঝেড়ে ফেলে এগিয়ে চললাম। রুমের সামনে পৌঁছে দেখি সরোজু ও মিসেস মাথুর জোড়োসোটো হয়ে দাঁড়িয়ে আছেন। তাদের চোখে মুখে ভয় ও বিস্ময়ের ছাপ সুস্পষ্ট। ওদের এভাবে দেখে আমার ভয় হলো। মিসেস মাথুর আমাকে দেখেই এগিয়ে এসে বললেন, রায় अजीब हरकतें कर रही है। আমি ওনাকে আর শেষ করতে না দিয়েই দৌড়ে ভেতরে ঢুকলাম। বেশি অপেক্ষা করতে হলো না। বেডরুম আর কিচেনের মাঝখানে যা দেখলাম তাতে আমার শিরদাঁড়া বেয়ে বরফ শীতল স্রোত নেমে গেল। দেখি রায় চার হাত পায়ে ঠিক যেন চার পেয়ে পশুর মতন ঘুরে বেড়াচ্ছে। ওর ঘাড়, মুখ একদিকে কাত হয়ে আছে, আর ও বিড়বিড় করে ক্রমাগত কিছু বলে চলেছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ ওর নজর আমার দিকে পড়ল। সে নজর যে কি সাংঘাতিক তা ভাষায় প্রকাশ করার মতো সামর্থ্য আমার নেই। ওর দুই চোখ যেন হিংস্র সাপদের মতো জ্বলছে। আমি মন্ত্রমুগ্ধের মতো ওই দৃষ্টির দিকে তাকিয়ে রইলাম। দেখলাম ও খুব ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসছে সেই সাপদের মতো চার হাত পায়ে। আমি যে নড়বো সে শক্তি আমার নেই। আমার একদম সামনে এসে ও ভীষণ অদ্ভুতভাবে উঠে দাঁড়ালো। আমার মুখের সামনে মুখ এনে করে খিলখিলিয়ে হেসে উঠল। সে হাসিতে আমার রক্ত জল হয়ে গেল। আমি দু চোখ বুজে নিলাম। ও কিন্তু সরল না। চোখ বন্ধ থাকলেও বুঝলাম একভাবে আমার দিকে তাকিয়ে আছে। আর সে দৃষ্টি স্বাভাবিক নয়, তাতে যেন নরকের ঘৃণা মিশে রয়েছে। আমি আর সহ্য করতে পারলাম না, সরে যেতে লাগলাম। আর তখনই ও খপ করে আমার বাঁ হাতটা চেপে ধরলো। আর সেই স্পর্শে মনে হলো যেন বরফ শীতল কোনো সাঁড়াশি আমার হাত চেপে বসেছে।
মনে হলো যেন ওর গায়ে আসরিক শক্তি ভর করেছে। আমি টানাটানি করে ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারলাম না। ধীরে ধীরে ওর হাত আমার হাতের উপর চেপে বসতে লাগলো। ভয় হলো সে আমার হাতের হাড় না ভেঙে যায়। এরপর ও যা করলো তা আরো অকল্পনীয়। আমার ঘাড়ের কাছে মুখটা এনে খুব জোরে শ্বাস টানলো। মনে হলো যেন কোনো অতি উপাদেয় খাবারের গন্ধ নিচ্ছে প্রাণ ভরে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি হয়েছে রাই? এবারে সে সকালে শোনা বহু কণ্ঠের সমাহারে এক বিচিত্র কণ্ঠ হিসিয়ে বলে উঠল, कौन करम कौन? तुम जिंदा इंसान इसी से चलते हो, है ना? यही तुम्हारी ताकत है। आज अभी से तुम्हारी बीवी की एक एक खून का कतरा तुम बहते देखोगे। একরাশ ঘৃণা আর রাগ নিয়ে যে কথাগুলো বলল সে কিছুতেই আমার রায় হতে পারে না। কিন্তু তারপরেই সে যা করলো তার ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। রায়ের ভেতরে সেই অপশক্তির প্রভাবে রায় নিজের দাঁত দিয়ে নিজের হাতের চামড়া টেনে ছিঁড়ে ফেলল। আমি আতঙ্কের শেষ সীমানায় তখন। কিন্তু এত বড় ভয়ানক কাজ করেও আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখে সামান্যতম ব্যথার অভিব্যক্তি নেই। ভেতরে সেই লোমহর্ষক দৃশ্য দেখে সরোজ যে মূর্ছা গেল, আর মিসেস মাথুর তাকে ধরে রাখার বৃথা চেষ্টা করতে গিয়ে নিজেই পড়ে গেলেন। তা চোখে না দেখলেও আওয়াজে বুঝলাম। আমি অবাক বিস্ময়ে দেখছিলাম রায়ের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আর পারলাম না সহ্য করতে। কাঁধের ব্যাগ থেকে সন্ন্যাসী মহারাজের দেওয়া রুদ্রাক্ষের মালাটা বের করে ওই অপমানবীর সামনে তুলে ধরলাম। সন্ন্যাসীর দেওয়া রুদ্রাক্ষের মালাটা সামনে তুলে ধরতেই ওই পিশাচিনী আর্তনাদ করে উঠল। ধপ করে নিচে পড়ে গিয়ে ঠিক সেই আগের মতো 4 হাত পায়ে পিছনে সরে গেল। বেডরুমের অন্ধকারাচ্ছন্ন কোণাটায় গিয়ে শঙ্কা, ঘৃণা, রাগ মেশানো দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। সে দৃষ্টি বড় ভয়ানক। কিন্তু আমার তখন আর ওকে ভয় লাগছে না। আমার রায়ের প্রতি যে অবাধ ভালোবাসা তা যেন আজ এই ভয় বিভীষিকাকেও জয় করে নিয়েছে। আমি ওর দিকে দৃষ্টি সরিয়ে নিয়ে রুদ্রাক্ষের মালাটাকে বেডরুমের দরজার সামনে মেঝেতে সন্ন্যাসীর দেওয়া লাল শালু কাপড় বিছিয়ে তার উপর রেখে দিলাম। ও চিৎকার করে উঠল। তাতে দাঁত ঘষে সে বিজাতীয় কণ্ঠে বলল, तूने क्या सोचा है बंगाली? रोक लेगा इसे मुझे? कल तेरी बीवी को हम लेके जाएंगे हमारे साथ। तब प्यार जताना इससे, इसकी लाश से। ওর ওই বিকট হাসি আর সহ্য হলো না। প্রাণপণে নিজের দোকান চেপে ধরে চেঁচিয়ে বললাম, छवि हम दोनों ने तुम्हारे क्या बिगाड़ा है? राय तो तुम्हारी दोस्त थी, तो क्यों उसे इतना दुख दे रही हो तुम? সে বিজাতীয় কণ্ঠে ধ্বনিত হলো, छवि? कौन छवि? छवि मर चुकी है बहुत पहले। तुम लोगों की वजह से मरी है वो। तुम दोनों सब देखते थे, सब जानते थे कि कैसे आशीष मुझे मारता था, पीटता था, लेकिन एक दिन के लिए भी तुम दोनों ने कुछ नहीं किया। यहाँ तक कि मरने के बाद मीठी को भी तुम दोनों ने उस दरिंदे से नहीं बचाया। एक दूसरे के प्यार में इतना मगन थे कि तुम्हारे सामने इतना सब कुछ हो गया, फिर भी दोनों चुप रहे। নিজের কৃতকর্মের জন্য লজ্জায় অনুতাপে আমার মাথা নিচু হয়ে গেল। দু চোখ ভরে উঠল গ্লানির অশ্রুতে। হাত দিয়ে চোখ মুছে বললাম, मानता हूँ गलती हुआ है, लेकिन गलती मैंने किया है। राय का इसमें क्या दोष? उसे क्यों इतना सजा दे रही हो? सजा देना है तो मुझे दो। तुझे ही दे रही हूँ। बहुत प्यार है ना एक दूसरे से। ये मरेगी तो तू भी अपने आप मर जाएगा। কিছুটা থেমে ও আবার বলল, इसकी तकलीफ
तुझे तकलीफ देता है, इसका दर्द तुझे दर्द देती है। इतना प्यार पूरे जिंदगी में मुझे नहीं मिला। इसके पास इतना कुछ है, इससे तो मरना ही होगा। রাগ হলো ভীষণ, মনের মধ্যে জিদ চেপে গেল। সজোরে চেঁচিয়ে উঠলাম, কুছ নেহি করোগি তুম উসকে সাথ, রায় নেহি মরেগি। আমার দৃঢ় কণ্ঠ হতে নির্গত বাক্যগুলো ওই পিশাচিনীকেও সাময়িক স্তব্ধ করে দিল। ও যেন এক ভাবনার জগতে হারিয়ে গেল। ওর চোখের ওই জ্বলন্ত দৃষ্টি কিছুটা হলেও শান্ত হলো। জানি না পুরোটাই আমার মনের ভুল কিনা, তবে আমি স্পষ্ট দেখলাম ওর দু চোখ দিয়ে জল পড়ছে। আমি বাইরে এসে মিসেস মাথুরকে উঠতে সাহায্য করলাম। সরোজে তখনও বেহুঁশ। দুজনে মিলে ওকে ধরাধরি করে ভিতরে এনে লিভিং রুমের সোফাতে শুইয়ে দিলাম। মিসেস মাথুরেরও বিপর্যস্ত অবস্থা। ওনাকে গ্লাসে করে জল এনে দিলাম। উনি দেখি ভেতরের ঘরে যেখানে রায় বসে আছে সেখানে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি অভয় দিয়ে বললাম, वो बाहर नहीं आ पाएगी, दरवाजे पे जो रुद्राक्ष का माला है उसकी शक्ति से वो रूम के अंदर ही रहेगी। আমার কথাই মনে হলো উনি কিছুটা আশ্বস্ত হলেন। এগিয়ে ধরা জলের গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে সবটা খেয়ে নিলেন। বেশ খানিকক্ষণ চুপ করে কিছু ভেবে নিয়ে বললেন, शुभ, आज रात तुम अकेले नहीं रहोगी यहाँ पे, मैं तुम्हारे अंकल को यहाँ भेज दूंगी रात को, दोनों एक साथ रहना, ठीक है? আমি কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। এরপর উনি সরোজর মুখে চোখে জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরালেন। ও তো উঠেই একটু ধাতস্থ হয়েই পড়িমড়ি করে রুমের বাইরে বেরিয়ে গেল। ও চলে গেলে মিসেস মাথুর আমাকে কিছু খাবার বানিয়ে দিয়ে যাবার কথা বললেন, কিন্তু আমার তখন আর খিদের অনুভূতি নেই। আমি তাই মানা করে দিলাম। উনিও এরপর আমাকে সাবধানে থাকতে বললেন। তারপর নিজের ফ্ল্যাটে চলে গেলেন। ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে সোফাতে গা এলিয়ে বসে পড়ে আমার খেয়াল হলো দুপুর গড়িয়ে বেলা বিকেল হয়ে গেছে। চারিদিকে একটু একটু করে দিন শেষে রাতের আঁধার ঘনিয়ে আসছে। রাতের কথা মনে হতেই আমার মনের কোণায় জমে থাকা ভয় শিকড় ছড়িয়ে বড় হয়ে উঠতে লাগলো। অদূর ভবিষ্যতের অশনি সংকেত আমার মনে একটু একটু করে গড়ে তোলা সাহসকে চূর্ণ বিচূর্ণ করতে লাগলো। বেডরুমের দিকে হঠাৎ চোখ পড়তেই দেখলাম রায় মাথা তুলে এদিকেই তাকিয়ে আছে। আর ওর সেই তাকানোর রুক্ষতা থাকলেও একটা প্রচ্ছন্ন বেদনাও আছে। গত রাতটা যে ঠিক কিভাবে কত ভয়াবহতার মধ্যে কেটেছে তা ভাষায় বলে বোঝাবার সাধ্য নেই আমার। কাল সন্ধ্যা হতেই রায়ের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। ওর চোখের দৃষ্টি একদম স্বাভাবিক হয়ে যায়। মুখে সেই আগের মতো নিষ্পাপ অনাবিল হাসি ফিরে আসে। ও সেই আগের মতোই গুনগুন করে গান ধরে, ঠিক যেমন এসব ঘটনার আগে ঘরের কাজ করতে করতে বা অবসর সময়ে এক কাপ চা নিয়ে বসে মন খুলে করত। ওকে তখন দেখে বোঝার উপায় নেই যে ওর সাথে এত কিছু হয়েছে বা হচ্ছে। রাত 8টার দিকে খুব স্বাভাবিকভাবে আমার নাম ধরে ডাকে ও। আমি ওর দিকে তাকালে সেই আগের মতো একগাল হাসি নিয়ে ইশারায় কাছে ডাকে আমাকে। ওর মিষ্টি হাসি, চোখের নির্মল নিষ্পাপ প্রেম আমাকে বিহ্বল করে দেয়। কোনো এক মন্ত্রচালিতের ন্যায় এগিয়ে যেতে থাকি ওর দিকে। ওর দুই চোখ যেন আমায় সম্মোহিত করে টানছে, ঠিক আগুন যেমন পতঙ্গকে নিজের দিকে টানে ঠিক সেরকমভাবে। আর একটু হলেই শালুতে রাখা রুদ্রাক্ষের মালা টপকে চলে যেতাম বেডরুমের ভেতরে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই কলিং বেল বেজে ওঠে। আমার সারা শরীর শিহরিত হয়ে ওঠে, যেন কোনো এক মায়াবী ধোঁয়ায় আমার দু চোখের সামনে থেকে সরে যায়। আর আমি আমার সামনে সেই পিশাচিনীকে দেখি, যার চুল উস্কো খুস্কো, চোখের ঘূর্ণায়মান মণি সাপের মতো দংশন করতে উদ্গ্রীব। মুখের দুপাশ বেয়ে তখনও চুঁইয়ে পড়া রক্ত কালো রেখা হয়ে নিজের উপস্থিতির জানান দিচ্ছে। বুঝলাম
দিকভ্রান্ত তৃষ্ণার্ত পথিক যেমন মরুভূমিতে জলের সন্ধান করতে করতে মরীচিকা দেখে, আমিও তেমনি রায়কে ফিরে পাবার প্রবল বাসনায় ওই প্রেতের মধ্যে ওকে দেখছিলাম। হ্যাঁ, সত্যি রায় ওর মধ্যে আছে, কিন্তু ওকে ফিরে পেতে গেলে আগে ওই মূর্তিমান বিভীষিকাকে শেষ করতে হবে। কলিং বেলের পুনরায় শব্দ শুনে আমার ভাবনায় ছেদ পড়ল। দরজা খুলে দেখি মিস্টার মাথুর এসেছেন। উনি চিন্তিত স্বরে বললেন, तुम ठीक तो हो ना? আমি সম্মতিসূচক মাথা নাড়লে উনি আশ্বস্ত হয়ে একটা টিফিন বক্স এগিয়ে দেন। বুঝি মাথুর আন্টি সৌজন্যতার খাতিরে খাবার পাঠিয়ে দিয়েছেন। খাওয়ার ইচ্ছে না থাকলেও সাদরে হেসে তা গ্রহণ করলাম, কিন্তু খেলাম না, কিচেনে রেখে দিলাম। মিস্টার মাথুর রায়কে নিয়ে বেশ চিন্তিত, তা ওনার কথা শুনেই বোঝা গেল। তবে সদা হাস্যোজ্জ্বল মানুষটি যে কোনো পরিস্থিতিতে মানুষের মন হালকা করতে পারেন নিজের গল্প ও মজার কথা শুনিয়ে, আমার শুকনো মুখ ও মনমরা ভাব দেখে কি মনে হতে নিজের কর্ম ও বৈবাহিক জীবনের নানা হাস্যকর ঘটনার কথা বলতে শুরু করলেন। প্রথম দিকে ভালো লাগছিল না, কিন্তু তারপরে কেন জানি না বেশ ভালো লাগছিল শুনতে। বলতে বলতে ওনার কলেজ জীবনের কথাও বলছিলেন। ওনার কলেজের বন্ধু বান্ধবী, কলেজ ট্যুর, ক্লাস বাঙ্ক ইত্যাদি আরও হাজার কথা। হঠাৎ ওনার গল্পের তাল কাটলো ও ঘর থেকে ঘর ঘরে গলায় ভেসে আসা একটি কথায়, अनुराधा को याद है। দেখলাম পিশাচিনীর করা এই প্রশ্নে মিস্টার মাথুর চমকে উঠলেন। সব সময় মুখে হাসি নিয়ে চলা মানুষটার মন আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল। বুঝলাম অনুরাধা যেই হোক তাকে মাথুর চেনেন, কিন্তু এত ভয় পেলেন কেন তার নাম শুনে? আমার মনের এই কৌতূহলের গন্ধ মনে হয় রায়রূপী পিশাচিনী পেল। তাই আবার সেই রক্ত জল করা কণ্ঠে বলে উঠল, प्यार करता था ना उससे, प्यार की बातें करके होटल ले गया था और फिर एक रात में 3 बार মাঝের কথাটা উজ্জ্ব থাকলেও মানেটা বড্ড স্পষ্ট ও লজ্জাজনক। মিস্টার মাথুর ততক্ষণে অসম্ভব ভয় কাঁপতে কাঁপতে বসে পড়েছেন। ওনার সর্বাঙ্গ ঘামে ভিজে উঠেছে। বুঝলাম যৌবন বয়সে কৃত অপকর্মের কথা মনে করে যত না লজ্জিত হয়েছেন, তার থেকে বেশি এতদিন পরে আজ এইভাবে প্রায় অপরিচিত একজন অপ্রকৃতস্থ নারীর মুখে সেই লজ্জার কথা শুনে উনি সাংঘাতিক ভয় পেয়েছেন। ওনার মতো পঞ্চাশোর্ধ্ব একজন এভাবে লজ্জিত ও ভয় পেতে দেখে খুব খারাপ লাগলো। তাই চেঁচিয়ে উঠে ওই অপমানবীকে বললাম, চুপ हो जाओ, पुरानी बातों को सुनने में कोई इंटरेस्ट नहीं है मुझे, समझी तुम, समझी तुम। এতে কিন্তু পিশাচিনী থামল না, বরং আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে মাথুরের দিকে তাকিয়ে আবার বলা শুরু করলো, प्रेग्नेंट हो गई थी वो, तुमसे शादी करना चाहती थी, अपनी मजबूरी बता के शादी के लिए बोली भी थी, लेकिन तुमने सब इनकार कर दिया। उसके साथ कोई रिश्ता था ही नहीं, साफ बता दिया। पता है उसके बाद क्या हुआ? আমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে এবার মিস্টার মাথুর বলে উঠলেন, हाँ, उसने सुसाइड कर लिया। तब वो 4 महीने की प्रेग्नेंट थी। আমার মুখ বিস্ময়ে হা হয়ে গেল। মিস্টার মাথুর থামলেন না, বরং সব জড়তা কাটিয়ে উঠে নিজের পাপের জবানবন্দি দিলেন। मैं क्या करता? मेरी उम्र ही क्या थी तब? पढ़ाई पूरी नहीं हुई थी, ना ही कोई जॉब था। आई वॉज हेल्पलेस। ওনার কথাটা শেষ হলো না, তার আগেই গগনভেদী এক চিৎকারে ওনাকে চমকে চুপ করে যেতে হলো। আমি শুনলাম সেই ভয়ালো দর্শন নারী বলে চলেছে, झूठ, बिल्कुल झूठ। तुमने उससे शादी इसलिए नहीं की थी क्योंकि तब तुम सुनैना से प्यार करने लगे थे और वो बड़े बाप की इकलौती बेटी थी, और तुम्हारी पूरी जिंदगी उससे शादी करके
अच्छी तरह बीत जाती। उसके बाप के पैसे के लिए तुमने उससे शादी कर ली और वो अब तुम्हारी बीवी है। अपने स्वार्थ के लिए तुमने उस लड़की को मरने के लिए छोड़ दिया। उसके साथ एक बच्चा भी मर गया जो इस दुनिया में पैदा ही नहीं हुआ था। আমি বিহবল হতবুদ্ধির মতো এতক্ষণ ধরে সব শুনছিলাম। হঠাৎ দরজার ধরাম আওয়াজে আমার ঘোর ভাঙল। চমকে উঠে ফিরে দেখলাম মিস্টার মাথুর ঘরে নেই, আর দরজার পাল্লাটা ফ্রেমের সাথে ধাক্কা খেয়ে সরে যাচ্ছে। মানে একটাই, নিজের জীবনের এই নোংরা কালো ইতিহাসের কদর্য উত্থাপন মেনে নিতে না পেরে মাথুর চলে গেছেন। বুকটা ধরাস করে উঠল, আর দেওয়ালের ঘড়িতে চোখ পড়তে দেখলাম ঘড়ির কাঁটা 11টার ঘরে ঢুকছে। মানে এই দীর্ঘ রাত আমাকে ওই সামনে বসে থাকা পিশাচিনীর সাথে একা কাটাতে হবে। চেহারা ওর রায়ের মতন হলেও ওর ভেতরের ওই একাধিক পৈশাচিক সত্তা রায় নয়, সে মানবী নয়, এই জগতের কেউ নয়। তাই এক ঘরের মধ্যে তার সাথে নিজেকে সম্পূর্ণ একা চিন্তা করে আমার সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। মিস্টার মাথুর চলে গেলে আমি সম্পূর্ণ একা একটা ফ্ল্যাটে ওই পিশাচিনীর সাথে রয়ে গেলাম। মনে অসম্ভব ভয় হলো, তবে এই কথাটাও মন থেকে মুছে ফেলতে পারলাম না যে ওই আমার রায়। ওর ভেতরে যেই বাসা বেঁধে থাকুক না কেন, ওর বাইরের খোলসটা আমার রাইয়ের। তাই সবাই ওকে ভয় পেয়ে ওর থেকে দূরে সরে গেলেও আমি পারবো না। ও আমার অগ্নিসাক্ষী করা স্ত্রী। চুপ করে সোফায় এক কোণায় সবে বসেছি, তখনই আবার সেই বিভীষিকাময় ধ্বনি শুনতে পেলাম খুব কাছ থেকে। মাথা তুলে তাকাতেই দেখি রায়ের বেশে সেই প্রেত বেডরুমের দরজার একদম কাছে চলে এসেছে। রুদ্রাক্ষের মালাটা থেকে হাত চারেক দূরত্ব বজায় রেখে ও লালচে দাঁতগুলো বের করে হাসছে। সে হাসি এতটাই ভয়াবহ যে তা ভাষায় বর্ণনা করতে পারবো না। হঠাৎ সন্ন্যাসীর একটা কথা মাথায় আসতেই হাত ঘড়িটার দিকে তাকালাম। দেখি সেখানে রাত 12:30 বেজে গেছে। মানে পূর্ণিমা লেগে গেছে। মানে একটু একটু করে পিশাচিনী পূর্ণ শক্তি পাবে, আর তাকে ওই রুদ্রাক্ষের মালা দিয়ে আমি আটকাতে পারবো না। এবারে আর নিজেকে বাঁচালে হবে না, এবারে সোজাসুজি আক্রমণে নামতে হবে। যেমন ভাবা তেমন কাজ। পাশে রাখা কাঁধ ব্যাগটায় হাত ঢুকিয়ে দিয়ে বের করে আনলাম এক মুঠো কালো সর্ষে। শুনতে খুব সাধারণ মনে হলেও এ কোনো সাধারণ সর্ষে নয়। মনে পড়ল সন্ন্যাসীর কথা। মন্ত্রপুত সর্ষেগুলো আমার হাতে দিয়ে আমার সন্দিগ্ধ চাহনির দিকে তাকিয়ে উনি হেসে বলেছিলেন, बेटा ये मत सोच कि ये कोई साधारण सरसों है। आकार छोटा है मगर गुण बहुत बड़ा है इनका। पूर्णिमा शुरू होने के बाद जब पापी आत्मा का ताकत बढ़ेगा तब ये उसकी चारों तरफ फेंक देना, यही तुम्हें बचाएंगे। সেই মতো এগিয়ে গিয়ে সর্ষেগুলো ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। আর সাথে সাথেই দেখলাম এতক্ষণ কুটিল হাসি নিয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসা পিশাচিনী ভয় আতঙ্কে চিৎকার করে উঠল। কয়েকটা সর্ষে দানা ওর গায়ে পড়লে দেখলাম সেখানে জ্বলে গিয়ে লাল দাগ তৈরি হলো। ও ব্যথায় বুক ফাটা হাহাকার করে উঠল। সেই হাহাকার ও যে কি ভয়ানকভাবে করলো তা ভাবা যায় না। ক্রুদ্ধ ঘৃণা মিশ্রিত কণ্ঠেও বলে উঠল, ऐसे कब तक रोकेगा मुझे तो? तेरी ये सब छोटी छोटी चीजें मुझे नहीं रोक सकेगा। ভয় পেলে ওর কথার জবাব দিলাম। বললাম, তু কুছ नहीं कर सकेगी, तुझे यहाँ से जाना ही पड़ेगा। দাঁতের ফাঁকে সেই পৈশাচিক হাসি ফিরিয়ে এনে ও বলল, अच्छा, सच में उस माथुर की बातें तो तूने सुन लिया, लेकिन तेरी खुद की बातें, तेरी खुद की अतीत कौन सुनेगा? ये जो इतना राई राई करता है, तेरी राई को बता दे तेरी उस कस्तूरी के बारे में।
কয়েক মুহূর্তের জন্য যেন এক ঝটকায় নিজের অতীতের ইতিহাসে হারিয়ে গেলাম। চোখের সামনে কলেজ লাইফের বা বলা ভালো আমার জীবনের প্রথম প্রেম কস্তুরীর সাথে কাটানো সময়গুলো ফিরে আসলো। কস্তুরী রায় আমার জীবনের প্রথম নারী। রায় আমার জীবনে আসার আগে ওর সাথে প্রায় 6 বছর রিলেশনে ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ওই আমাকে ডিচ করে, অন্য একজনের সাথে মুভ অন করে। যতটা শুনেছি তাতে ও এখন ক্যালিফোর্নিয়াতে থাকে, 2বার বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে। কিন্তু এতদিন বাদে ওর কথা কেন মনে করাচ্ছে এই পিশাচিনী আমাকে? আমার সাথে কস্তুরীর সম্পর্ক অতীত, আমার জীবনের একটি কালো অধ্যায়, যাকে আমি হাজার চাইলেও মুছে দিতে অক্ষম আমার জীবন থেকে। কিন্তু রায়কে বিয়ে করার পর আর কারো সাথে কোনোদিনও কোনোভাবে কোনো সম্পর্ক আমার হয়নি। যদি পত্নী নিষ্ঠার প্রশ্ন ওঠে তবে সেদিক দিয়ে আমি সম্পূর্ণ পবিত্র। তাই মনের সাহস এনে চেঁচিয়ে বললাম, नहीं पता राय को कस्तूरी के बारे में, तो क्या हुआ? राय मेरे जिंदगी में आने से बहुत पहले कस्तूरी मेरे जिंदगी का हिस्सा था। मेरे अतीत थी वो, सबकी अतीत होती है और तुम भी तो अतीत ही हो। क्यों, सही कहा ना मैंने? পিশাচিনী রেগে গেল। রাগে ওর মুখ দিয়ে অতিমানবীয় হুঙ্কার বেরোতে লাগলো। মনে হলো যদি সুযোগ পায় তবে আমাকে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু সারা ঘরে সেই মন্ত্রপুত সর্ষে ছড়ানো থাকায় নড়তে পারলো না। ও নড়তে পারলো না এক চুল। বিফল আক্রোশে মেঝেতে পা ঘষতে লাগলো। আমি চুপ করে গিয়ে পূর্বের মতোই সোফাতে বসে পড়লাম। গত কয়েকদিনের ক্লান্তিতে আমার শরীর অবশ হয়ে এসেছে। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে নিয়ন্ত্রণে রাখার, কিন্তু পারছি না। দু চোখ আমার ঘুমে ভেঙে পড়েছে। এমন বিকট পরিস্থিতিতেও যে কারো ঘুম আসতে পারে তা ভেবেও অবাক লাগলো। হয়তোবা চোখ দুটো লেগেই আসছিল। হঠাৎ ধূপধাপ করে অদ্ভুত এক আওয়াজ শুনে ধর্মর করে জেগে গেলাম। চোখ মেলে তাকাতেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানালো, ঘড়ি দেখো, খুব খারাপ সময়ে খুব খারাপ কিছু হতে চলেছে। ঘড়ি দেখলাম 2:30 বাজে। চমকে উঠলাম আমি, কারণ এক তো নিজের অজান্তেই অনেকক্ষণ ঘুমিয়েছি, আর 2 ঘড়ির সময় মতে ডেভিলস টাইম বা অপশক্তির সময় শুরু হয়ে গেছে। কথাটা মনে হতেই দরদরিয়ে ঘেমে উঠলাম। চোখ গেল কিচেন পেরিয়ে বেডরুমের ভেতর। আধখোলা জানালা দিয়ে পূর্ণিমার চাঁদের জোরালো আলো এসে পড়েছে ঘরের ভেতরে। সেই আলোয় রীতিমতো বিস্ফারিত চোখে দেখলাম রায়ের শরীরটা পড়ে আছে ঘরের মেঝেতে। দেখে ভয় পেলাম। মনে হলো দেহে প্রাণের কোনো সাড়া নেই। এগিয়ে গেলাম ঘরের দিকে, কিন্তু সেই রুদ্রাক্ষের মালা পেরোতে গিয়েও কেন যেন ষষ্ঠ ইন্দ্রিয়ের সচেতন বাণী কানে বাজলো, যাস না, যা দেখছিস তা মায়া, সত্যি না। যাস না, যা দেখছিস তা মায়া, সত্যি না। পা টেনে পিছনে নিলাম। হঠাৎ হঠাৎ বাইরে কোথাও একসাথে অনেকগুলো কুকুর যেন অজানা কোনো মহাবিপদের আভাস পেয়ে একসাথে কেঁদে উঠল। আর দেরি করলাম না। সোফার থেকে ব্যাগটা তুলে তার থেকে সন্ন্যাসীর দেওয়া লেবু, অমাবস্যার মধ্যরাতে পোড়ানো একজন সৌভাগ্যবতী রমণীর ব্রহ্মরন্ধ বা ব্রহ্মশিরা, আর সব শেষে ছোট্ট ত্রিশূলটা বের করে নিলাম। আর তখনই শুরু হলো আত্মার খেলা। রায়ের দেহ শটান মেঝে থেকে উঠে দরজার একদম কাছে এসে ঠিক ওর গলাতেই আমাকে ডাক দেয়, শুভ, শুভ কাছে এসো। আর কতদিন এরম দূরে সরে থাকবে? আমি তোমার স্ত্রী, আমাকে তুমি চিনতে পারছো না? চোখ ফিরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। বহু কষ্টে নিজের মনকে আয়ত্তে এনে কাজে মন দিলাম। কিছুক্ষণ যেতে না যেতেই এবারে কানে এলো কস্তুরীর কণ্ঠ। আমার কাছে ক্ষমা চাইছে, ফিরে আসতে চাইছে আমার জীবনে। বুঝলাম এরপর একে একে অনেকের কণ্ঠই আমি শুনতে পাবো, কিন্তু সেদিকে মন দিলে চলবে না। আর না কোনো ডাক শুনে ওই মায়াবিনীকে ঘরের বাইরে আহ্বান জানানো যাবে। কস্তুরীর পর একে একে আমার মা, দিদি, এমনকি আমার মৃত দিদিমার কণ্ঠ নকল করে স্নেহে ভরা আহ্বান জানালো রাই। কিন্তু সবেতেই আমি স্থির ও অবিচল থাকায় বিশেষ লাভ হলো না। তারপরে এক সময় সব চুপচাপ হয়ে গেল, ঠিক ঝড়ের আগের নীরবতা যেন।
যে চারপাশে বাকি মন্ত্রপুত সর্ষেগুলো দিয়ে একটা ঘেরাটোপ তৈরি করে ঠিক অগ্নিকোণে একটা মোম জ্বালিয়ে তার সামনে লেবু আর সেই ব্রহ্মশিরা রেখে সন্ন্যাসীর শেখানো ভৈরব মন্ত্র উচ্চারণ করতে যাব, ঠিক তখনই ঘটল অঘটন। আর আমি করে বসলাম সব থেকে সাংঘাতিক ভুলটা। মিষ্টি বাচ্চার কণ্ঠ ভেসে এলো কানে। মনে হলো এ কণ্ঠ আমার পরিচিত। একটু স্মৃতিতে জোর লাগাতেই বুঝলাম এ তো মিঠির কণ্ঠ। ও বেঁচে থাকতে অনেকবার ওর এই আধো আধো গলার কথা আমি শুনেছি। পরিস্থিতি যাই হোক না কেন, ওই ছোট্ট নিষ্পাপ মেয়েটার কথা মাথায় আসতেই চোখ জলে ভরে উঠল। মনে হলো ওই বাচ্চাটার তো কোনো দোষ ছিল না, তবে কেন ওর এমন পরিণতি হলো? সেই সময় কানে এলো কাঁদো কাঁদো গলায় ছোট্ট মিঠির প্রশ্ন, अंकल मुझसे नाराज हो? मैंने गलती किया है अंकल, आप मुझे माफ नहीं करोगे? কথাটা শুনে কি যে হলো আর নিজেকে ধরে রাখতে পারলাম না। নিজের হাতে তৈরি করা অভেদ্য গণ্ডি পেরিয়ে কোনো এক অমোঘ আকর্ষণে পৌঁছে গেলাম বেডরুমের দরজার ভিতর। চোখের সামনে তখন আর রায় নেই, নেই সাক্ষাৎ মৃত্যু সম পিশাচিনী ছবিও। তখন আমার সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট মিঠি, যাকে কোনো এক সময় আমিও খুব ভালোবাসতাম। হাঁটু মুড়ে বসে পড়লাম ওর সামনে। চোখে তখন আমার বেদনার অশ্রু। দু হাতে ওকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলাম। মিठी मुझे माफ कर दो, उस दिन मैंने ही तुम्हारी आंटी को लेके चला गया था। अगर उस दिन हम दोनों ऐसे ना जाते तो आज तुम्हारा ऐसा नहीं होता। माफ कर दो मुझे बेटा, माफ कर दो। কান্নায় ভেঙে পড়তে পড়তে শুনলাম সেই পৈশাচিক ধ্বনি, तुम्हें माफ कर दूंगी तो कैसे चलेगा बंगाली? पहले सोचती थी कि तुम्हारी राय को ले जाऊंगी, लेकिन अब लगता है कि क्यों ना तुम दोनों को लेके जाओ अपने साथ। प्रेत लोग जाके दोनों एक साथ प्यार करना। চোখের সামনে দেখতে পেলাম সেই পৈশাচিক মূর্তিকে। এখন যেন সে আরো বিকট, আরো ভয়ানক হয়ে উঠেছে। আমার গলা টিপে ধরেছে ও, মনে হচ্ছে গলার নলি ছিঁড়ে নিয়ে আসবে এক্ষুনি। প্রাণ বাঁচাবার তাগিদে আমি ছটফট করে চলেছি আপ্রাণ। হঠাৎ কোমরে গোজা ত্রিশূলটার কথা মাথায় এলো। বাঁ হাতে সেটা কোনো মতে বের করে এনে বিধিয়ে দিলাম পিশাচিনীর হাতে। ও তীব্র ব্যথায় কোঁকিয়ে উঠল, ছেড়ে দিল আমায়। আমি নিচে বসে পড়লাম, আর সঙ্গে সঙ্গে ঘরের সব আলো নিভিয়ে গেল। আমি যেন তখন এক চরাচরব্যাপী অন্ধকারে পড়ে গেছি, যার কোনো শুরু বা শেষ নেই। বাইরের আধারের মতো যেন তখন আমার মনেও গভীর তমসায় আচ্ছন্ন। যে কোনো সময় মৃত্যু নেমে আসবে, কিন্তু রায় কোথায়? আমি মরবো কিন্তু ওকে বাঁচাবই। এই ভেবে নিয়ে মনে মনে ভৈরব মন্ত্রের জপ শুরু করলাম। যাক, যা থাকে কপালে। কিছুক্ষণের মধ্যেই আলো জ্বলে উঠল। দেখলাম বেডরুমের মেঝেতে বসে আছি, আর আমার ঠিক পাশেই অচেতন রায় পড়ে আছে। দূরের কারখানায় প্রথম সায়রেন ধ্বনি জানান দিল সময় এখন 3:30। মানে এই কালো রাত শেষ হতে চলেছে খুব তাড়াতাড়ি। মানে পিশাচিনী এবারও আরও হিংস্র হয়ে আক্রমণ করবে। কিন্তু ও কোথায়? জবাব পেলাম খুব তাড়াতাড়ি। রায়ের অচেতন দেহকে তুলে নিয়ে ড্রয়িং রুমে তৈরি করা গণ্ডির দিকে পা বাড়িয়েছি, আর তখনই যেন সিলিং থেকে ঝাঁপিয়ে নেমে এলো ছবির অতৃপ্ত আত্মা। কি তার ভয়াবহ রূপ! তার চোখে তখন নরকের আগুন জ্বলছে। বুঝলাম শেষ সময় আসন্ন। পূর্ণ শক্তি নিয়ে প্রেতাত্মা রায়ের দেহ ছেড়ে বেরিয়ে এসেছে। কিন্তু এর সাথে আমি পারবো কি করে? আমার সব অস্ত্র যে অনেকটা দূরে, ওই সর্ষের গণ্ডির ভেতরে। আমি যখন সম্পূর্ণ নিরুপায় হয়ে ঈশ্বরকে ডাকছি, তখন হঠাৎ করেই একটা ছোট্ট হাতের ছোঁয়া পেলাম আমার হাতে। তাকিয়ে দেখলাম ফুটফুটে হাসি নিয়ে এসে দাঁড়িয়েছে মিঠি। ছবির মতো ও মুক্ত হয়ে স্বরূপে এসেছে। কিন্তু তারপর যা হলো তা অকল্পনীয়। মিঠি আমাকে পিছনে রেখে এগিয়ে গেল জীবদ্দশায় যে ওর মা ছিল, মানে ছবির আত্মার দিকে। খুব শান্ত রিনরিনে গলায় বলল, মাম্মা बहुत हुआ, अब आंटी और अंकल के छोड़ दो, वो अच्छे हैं, उन्हें और दर्द मत दो। चलो अब हम चलते हैं, अब मुक्ति मिलेगी।
বিস্মিত হয়ে দেখলাম ছবির কুয়াত্তা মিঠিকে ভয় পাচ্ছে, পিছিয়ে যাচ্ছে ওর থেকে। নিজের মেয়েকে এমন ভয় পাওয়ার কারণ বুঝলাম না, কিন্তু ও চেঁচাচ্ছে। दूर हट मुझसे, तो दूर हट। तेरी ये तेज मैं सहन नहीं कर सकती, तो दूर हट जा, दूर हट। পিছতে পিছতে ছবি আমার তৈরি গণ্ডিতে প্রবেশ করলো, আর সাথে সাথেই সেই গণ্ডি ঘিরে জ্বলে উঠল দাও দাও করে সবুজ বরণের আগুন। পিশাচিনীর কান ফাটা আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠতে লাগলো। দেখতে দেখতে ও পুড়ে গেল, ছাইটুকু রইল না অবশেষ। আমার পাশে দাঁড়িয়ে মিঠিও ওর মায়ের আত্মার ভয়াবহ পরিণতি দেখল। আমার কিন্তু তখন আনন্দের অনুভূতির থেকেও বেশি বিষাদ তৈরি হয়েছে মনে। ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই। আমি মিঠির সামনে রায়কে শুইয়ে দিলাম আর নিজে বসে পড়লাম ওই একদম পায়ের কাছে। দুহাত বাড়িয়ে দিলাম ওর দিকে। খিলখিলিয়ে হেসে আমার কোলে উঠে বসলো। দু চোখের আকুল জল নদীর বাঁধ ভাঙা স্রোতের মতো বইতে লাগলো। জড়ানো গলায় জিজ্ঞেস করলাম, মিঠি, हमारे घर आओगी हमारी बेटी बनके? ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার দু চোখের জল মুছিয়ে দিয়ে বাচ্চাটা বলল, बहुत जल्दी आऊंगी, तुम इंतजार करना पापा। ভোরের মিঠে আলো জানালা দিয়ে ঘরে এসে পড়ল, আর সাথে সাথেই মিঠির ছোট্ট শরীরটা হাওয়ায় মিলিয়ে গেল। একটা ভয়ঙ্কর কালো রাত শেষ হয়ে পবিত্র দিনের সূচনার সাথে সাথেই আমাদের জীবন থেকেও একটা অন্ধকার অধ্যায় শেষ হয়ে গেল। সূর্যের প্রথম কিরণ রায়ের মুখের উপর এসে পড়লে দেখলাম ও ধীরে ধীরে চোখ মেলে উঠে বসলো, যেন কিছুই হয়নি এমনভাবে প্রশ্ন করলো, কি হয়েছে? আমরা এখানে এইভাবে পড়ে আছি কেন? গুজরাট থেকে আমার বদলি হয়ে গেছে, এখন ঘরের ছেলে ঘরে ফিরব, মানে কলকাতায় যাব, কারণ অফিস এখন আমায় ওখানেই পোস্টিং দিয়েছে। অবশ্য এখানকার বসের অনুগ্রহ না পেলে সেটা সম্ভব হতো না। ওই ঘটনার প্রায় 4 মাস কেটে গেছে, আর কোনো সমস্যা হয়নি আমাদের। ভৈরবনাথের কৃপায় আমাদের জীবনের সব বিপদ কেটেছে, আর 1 মাস হলো সুসংবাদ এসেছে জীবনে। হ্যাঁ, রাই মা হতে চলেছে, আর আমি বাবা। রাইয়ের ওই কয়েকদিনের কোনো স্মৃতি মনে নেই। ও জানে ও ঘুমিয়েছিল, আমিও আর ওকে কোনো কথা জানাইনি। আর সত্যিই তো ঘুমিয়েই ছিল। ওর চেতনাকে অবলুপ্ত করে ছবি ওকে কবজা করে আর সব কিছু করায়। আমি এর মধ্যে বেশ কয়েকবার আদিনাথ মন্দিরে গেছি, পুজো দিয়ে সন্ন্যাসী মহারাজের সাথে দেখা করে এসেছি। মনে একটা প্রশ্ন ছিল, তাই একদিন কিন্তু কিন্তু করেও জিজ্ঞেস করেই ফেললাম ওনাকে, মহারাজ, মিঠি को देख के छवि इतनी डर क्यों गई थी? क्योंकि छवि की आत्मा शैतानी थी और दूसरों का बुरा चाहती थी, और दूसरी तरफ मीठी बुरी नहीं थी, वो तो तुम्हारा मदद करना चाहती थी। तो फिर मिठी क्यों राय को अपने बस में ले आया था? राय को बचाने के लिए। छवि बहुत पहले से ही राय के शरीर में जा चुकी थी। मीठी अगर राय को वश में ना लाती तो बहुत पहले ही राय मर चुकी होती। খুব বেশি অবাক হলাম না। এতদিন ধরে যা কিছু সম্মুখীন হয়েছি তাতে আর এই সামান্য ব্যাপারটা অবিশ্বাস করতে পারলাম না। শেষবারের মতো আদিনাথ ভৈরবকে প্রণাম করে এই বিশাল বিপদ সাগর থেকে আমাদের সপরিবারে উদ্ধার করার জন্য কায় মনোবাক্যে ধন্যবাদ জানালাম। জানি ঈশ্বরকে ধন্যবাদ আর মনের ভক্তি ব্যতীত আর কিছু দেওয়ার সাধ্য আমাদের কারো নেই। মিস্টার মাথুর আর তারপরে এতদিনের মধ্যে আমার সামনে আসেননি। আজ যখন যাওয়ার সময় এসে গেছে, তখন আবাসনের অনেকের মতো মিসেস মাথুরও দেখা করতে এসেছেন। ওনাকে খুব বিষণ্ণ দেখালো। আমি ওনাকে আড়ালে নিয়ে একটু জিজ্ঞেস করতেই উনি বললেন, সে রাতের পর থেকে মিস্টার মাথুর আর বেশি কথা বলেন না, সবসময় কিছু একটা ভাবেন। স্বামীর বর্তমান অবস্থা নিয়ে উনি বেশ চিন্তিত বুঝলাম।
বললাম একবার যেন আদিনাথ মন্দিরে স্বামীকে নিয়ে উনি যান, আর কিছু না হোক মানসিক শান্তি পাবেন তা নিশ্চিত। ওনার সাথে কথা বলে এই কথাও জানলাম মিঠির বাবা আশিস পাঠকের দুটো মার্ডারের অপরাধে আজীবন সশ্রম কারাদণ্ড হয়েছে, আর ওনার মা তনুজা দেবী এখন অর্ধোন্মাদ। কোনো অজ্ঞাত ছায়া নাকি সবসময় ওনাকে ধাওয়া করে। বুঝলাম ওনার পাপ ওনাকে জীবিত অবস্থায় নরক দর্শন করাচ্ছে। শুনে কষ্ট হলো কিভাবে দুজন মানুষের লোভ আর অন্ধ সংস্কার একটা সুখী সংসার ভেঙে ছারখার করে দিল। শুধুমাত্র পুত্র সন্তানের কামনায় একটা সুস্থ মেয়েকে মৃত্যুমুখে ঠেলে দিতে পিছপা হলো না এরা। একটা নিরীহ শিশুকে কেমন অমানবিকভাবে এরা মেরে ফেলেছে। এরা তো জীবিত প্রেত, বরং বলা ভালো প্রেতাত্মার থেকেও বেশি ভয়ঙ্কর এই মানুষরূপী পিশাচেরা। বেরিয়ে এসে গাড়িতে বসেছি, ঠিক তখনই পাশে বসা রায় একটা অদ্ভুত কথা বলল। আমি জানি মিঠি আর নেই, কিন্তু এবারও আমার কাছে আসবে, একদম আমার নিজের মেয়ে হয়ে। নাম রাখবো মিঠাই। কি ভালো না নামটা? অবাক হলেও ওকে বুঝতে দিলাম না, হেসে বললাম খুব ভালো নাম। মনে ভাবলাম মিঠির সাথে ওর যে মানসিক যোগ তৈরি হয়েছিল তা হয়তো মা আর সন্তানের মতোই দৃঢ়। তাই হয়তো মিঠির পরিণতি ও না জেনেও আঁচ করে নিয়েছে, আর এও বুঝে গেছে যে মিঠি ওর জীবনে নতুনভাবে আসতে চলেছে। সত্যি বড় অদ্ভুত মানুষের মন।